আসসালামু আলাইকুম। ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের ফুল সিলেবাসের উপর একদম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা ভাবতে পারো ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ তো শর্ট সিলেবাসও ছিল। হ্যাঁ, এটা শর্ট সিলেবাসও ছিল ঠিকই, কিন্তু তখন 10টা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ সিলেক্ট করে দেওয়া ছিল। মোস্ট অফ দ্য টাইমে ওই 10টা থেকে পরীক্ষায় আসতো, আর মাঝে মাঝে 2-1টা বাইরে থেকে দিত। ঠিক আছে, কিন্তু 2019 সাল বা তার আগে যদি তোমরা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে বোর্ড কোশ্চেন দেখো, তাহলে দেখবা এরা ধরা বাঁধা 10-12টা কোনো ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ ছিল না। তো সেই 2016 সাল থেকে 25 সাল পর্যন্ত যে যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেই সকল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ নিয়ে আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি। আর থাম্বনেইলে ঠিক যেমন দেখেছো যে তোমরা অর্থ না পারলেও ইনশাল্লাহ মোস্ট অফ দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ তোমরা পারবে, আমি সেইভাবেই ভিডিওটা সাজিয়েছি। তো আর দেরি না করে চলো শুরু করি। ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, এটা তোমাদের পরীক্ষা 3 নম্বর কোশ্চেনে আসবে, এবং এখানে 10টা অপশন দেওয়া থাকবে উপরে, এবং সে 10টা গ্যাপ দেওয়া থাকবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই সহজ একটা, যদি আমরা বুঝতে পারি। তো দেখো, আমরা ধাপে ধাপে শিখবো। প্রথম দেখবো হলো উড রেদার। উড রেদার দেখো মানে হলো বরং। এখন উড রেদারটা কোথায় বসে? দেখো, সহজ একটা টেকনিক হলো, দুটি কাজের মধ্যে প্রথমটা পছন্দ করা বোঝাবে। ঠিক আছে, এবং কাজ দুটির মধ্যে ধ্যান থাকবে। আমরা দেখি অধিকাংশ স্টুডেন্ট যেটা করে, যখনই দেখবে, এই যে উদাহরণটা দেখো, যখনই দেখবে এরকম দুইটা কাজের মধ্যে ধ্যান থাকে, তখনই সেই গ্যাপে তারা উড্রেতা দিয়ে দেয়। এটা একটা শর্টকাট টেকনিক তুমি বলতে পারো। তাহলে আবারও বলছি কি, যখন দেখবা দুইটা কাজের ভিতরে বা কোনো একটা বাক্যে দুটি ওয়ার্ডের ভিতরে ধ্যান আছে, তখন আমরা দেবো হলো উড্রেদার। এটা হলো শর্টকাট কথা, কিন্তু এর বিস্তারিত ব্যাখ্যা হলো কি, দুইটা কাজ থাকবে, কাজের ভিতরে প্রথমটা পছন্দ করা বোঝাবে দ্বিতীয়টার চাইতে। এই হলো উড্রেদারের নিয়ম। তোমাদের বলে রাখি, উড রেদারের আরেকটা কঠিন নিয়ম আছে, সেটা হলো এই যে বাক্যটা দেখো, আই ড্যাশ ইউ ডিড নট, মানে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, পরে গ্যাপ, পরে আবার দ্বিতীয় সাবজেক্ট থাকবে, পরে ভিটু থাকবে। এইরকম ফরম্যাট হলো সেখানে কিন্তু দেন বসে। যেমন এইখানে দেখো, আই ড্যাশ ইউ ডিড নট। তোমরা সিলেট বোর্ড 2019টা একটু খেয়াল করে দেখতে পারো, এই নিয়মটা কিন্তু দিয়েছিল। তাহলে উড রেদারের দুইটা নিয়ম, সাধারণত একটা হলো দুইটা কাজের মধ্যে দেন থাকবে, তখন আমরা দেব উড রেদার, অথবা প্রথমে একটা সাবজেক্ট গ্যাপ, পরে ভিন্ন সাবজেক্ট, এবং পরে ভার্বের ভিটু। এই ফরম্যাট হলে আমরা সেখানে কি দেবো? উড রেদার। পরে আসছিল ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করা বা জন্মগ্রহণ করেছিল। আমাদের অপশনে বি বর্ণ থাকতে পারে, বি বর্ণ হোক আর ওয়াজ বর্ণ হোক, আমরা অ্যান্সার লেখার সময় ওয়াজ বর্ণ ব্যবহার করব। ঠিক আছে, তো এটা কোথায় বসে ওয়াজ বর্ণ? দেখো টেকনিকে কি বলেছে, সাধারণত বিখ্যাত ব্যক্তির উল্লেখ থাকে, মানে ওই বাক্যে সাধারণত ওয়াজ বর্ণ যত জায়গায় বসবে, তার মনে করো 95% বাক্যে দেখবে বিভিন্ন বিখ্যাত ব্যক্তির কথা উল্লেখ থাকে। এবং গ্যাপের পরে, এই যে গ্যাপের পরে তুমি দেখবা স্থান, সাল বা বিভিন্ন পরিবারের নাম থাকে। স্থান, সাল বা পরিবার থাকবে গ্যাপের পরে। ঠিক আছে, তাহলে যখনই দেখবো গ্যাপের পরে স্থান, সাল বা পরিবার, তখন আমরা কি দেব? সেই গ্যাপে দেব ওয়াজ বর্ন। ঠিক আছে, তো আমরা একটু উদাহরণ দেখি। জসিমউদ্দিন ইজ কল্ড পল্লী কবি। জসিমউদ্দিন একজন বিখ্যাত ব্যক্তি। তো দেখো, হি ড্যাশ ইন ফরিদপুর, গ্যাপের পরে স্থান আছে, তাহলে এখানে কী হবে? ওয়াজ বর্ন হবে। পরে দেখো, এখানে আরেকটা বিস্তারিত কথা বলেছি, বিখ্যাত ব্যক্তির পাশাপাশি দেশ বা নিজের ক্ষেত্রে ওয়াজ বর্ন ব্যবহৃত হয়। হ্যাঁ, এই দুইটা হলো ব্যতিক্রম হয় ওয়াজ বর্নের ক্ষেত্রে। আমি আবারও বলছি যে ওয়াজ বর্ন হলো সাধারণত বিখ্যাত ব্যক্তির কথা থাকে, তখন আমি ওয়াজ বর্ন দেব। কিন্তু ওয়াজ বর্নে দুইটা ব্যতিক্রম আসে, সেটা কি, মাঝে মাঝে দেশের কথা থাকতে পারে, অথবা নিজের কথা দিয়েও ওয়াজ বর্ন ব্যবহৃত হয়। উদাহরণ দেখি আমরা, বাংলাদেশ ড্যাশ অ্যাট দ্য কস্ট অফ ব্লাড অফ 3 মিলিয়ন ইনোসেন্ট পিপল। বাংলাদেশ 30 লক্ষ নিরাপদ মানুষের রক্তের বিনিময়ে কি হয়েছিল? জন্মগ্রহণ করেছিল। আবার একটা সি নম্বর দেখো, আই ড্যাশ অ্যান্ড গ্রিউ আপ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশের ড্যাশ এবং বেড়ে উঠেছিলাম। তাহলে কী হবে? ওয়াজ বর্ন। যারা অর্থ বোঝো তাদের তো কোনো সমস্যা নেই, যারা অর্থ বোঝো না তাদের এই টেকনিকগুলো খেয়াল রাখতে হবে। পরে চলে আসছে আমরা লেট অ্যালোন, খুব মজার একটা বিষয়। লেট অ্যালোন মানে হলো ভাবাই যায় না। লেট অ্যালোন মানে হলো ভাবাই যায় না। কোথায় বসে দেখো, এটা যে বাক্যে বসে তার প্রথমে একটা সহজ কাজ নেগেটিভে থাকবে, প্রথমে সহজ কাজটা থাকবে নেগেটিভে, এবং এর পরে গ্যাপের পরে বড় বা একটা কঠিন কাজ থাকবে, বড় বা কঠিন কাজ থাকবে। এইখানে বসবে হলো আমাদের
ও কী বসবে, লেট অ্যালোন। মানে কি, আমি একটু উদাহরণসহ দেখাই তোমাদের, যে হি ক্যান নট অ্যাফোর্ড টু বাই আ সেলফোন, মানে সেটা মুঠোফোনই কিনতে পারে না, ড্যাশ ল্যাপটপ। দেখো প্রথমে সেলফোন কেনাটা মোটামুটি একটা সহজ ব্যাপার, তো সেইটাই নেগেটিভ আছে পারে না। পরে ল্যাপটপ, এটা কিন্তু আরও বড় ব্যাপার, এটা পারবে না। পরে আবার দেখো বি নম্বরে, রীতা ইজ ভেরি আইডল, রীতা হলো খুব অলস। শি ক্যান নট, নেগেটিভ, বয়েল আ পটেটো, একটা আলুই সিদ্ধ করতে পারে না, ড্যাশ প্রিপেয়ার আ ডিনার ফর 8 পারসনস, আর 8জন ব্যক্তির খাবার রান্না করা এটা তো ভাবাই যায় না। তাহলে লেট অ্যালোন বসবে কোথায়, প্রথমে সহজ একটা কাজ সেটা নেগেটিভে থাকবে, এরপরে বড় একটা কাজ থাকবে। এইখানে তোমরা আরেকটা টেকনিক খেয়াল রাখতে পারো, সেটা হলো দেখবা এই বাক্যগুলোতে গ্যাপের আগে কমা থাকে। হ্যাঁ, তুমি প্র্যাকটিস করতে গিয়ে দেখবা লেট অ্যালোন ঠিক যেখানে যেখানে বসে দেখবা গ্যাপের আগে কমা থাকে, ঠিক আছে। তো আমরা কমার বিষয়টাও খেয়াল রাখবো, আবার সহজটা যে নেগেটিভে থাকে এটাও আমরা খেয়াল রাখবো। তারপরে আমরা চলে আসবো 4 নম্বরে, দেখো হোয়াট ডাজ লুক লাইক। এইখানে আমি 3টে বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো হোয়াট ডাজ লুক লাইক, একটা হোয়াটস ডট ডট লাইক, আর একটা হোয়াটস ইট লাইক। 3টে কিন্তু একরকম না, খুব ভালো করে খেয়াল করো। হোয়াট ডাজ লুক লাইক, লুক লাইক, লুক মানে দেখা, ঠিক আছে। তাহলে হোয়াট ডাজ লুক লাইক মানে দেখতে কেমন একটা জিনিস, সেটা কেমন দেখতে, এটা জানতে চাই যে বাক্যের দ্বারা, সেখানে বসবে হোয়াট ডাজ লুক লাইক। খেয়াল করো এখানে কিন্তু ডাবল অপশন আছে, হোয়াট ডাজ লুক লাইক, তার মানে যেখানে এটা বসবে সেখানে কিন্তু ডাবল গ্যাপ থাকবে। এই যেখানে দেখো আমি বলেছি ডাবল গ্যাপ থাকবে, এবং কোনো কিছু দেখতে কেমন সেটা জানতে চাই। খেয়াল করো, ড্যাশ অ্যান এলিয়েন ড্যাশ, গ্যাপ গ্যাপ, তাহলে এখানে বলবো হোয়াট ডাজ অ্যান এলিয়েন লুক লাইক, একটা এলিয়েন দেখতে কেমন। হোয়াট ডাজ আ ঘোস্ট, ভূত দেখতে কেমন। পরে বি নম্বর দেখো, হ্যাভ ইউ সিন আ ক্যামেল, তুমি কি উট দেখেছো, ড্যাশ ইট ড্যাশ, এটা দেখতে কেমন, ঠিক আছে। তাহলে হোয়াট ডাজ লুক লাইক মানে দেখতে কেমন, ঠিক আছে। আর নাম্বার 5-এ দেখো হোয়াটস ডট ডট লাইক, এটা কিন্তু লুক নাই, এটা হলো শুধু লাইক, হোয়াটস ডট ডট লাইক, এটার মানে হলো কেমন, ওই জিনিসটা কেমন। দেখো এখানেও বলেছি এটাও কিন্তু ডাবল গ্যাপ থাকবে, কারণ এই যে ডাবল অপশান, হোয়াটস এবং লাইক ডাবল অপশান, তাহলে গ্যাপ থাকবে 2টা, ডাবল গ্যাপ থাকবে। এইটা দ্বারা কোনো কিছুর আচরণ, তার প্রকৃতি, বৈশিষ্ট্য কেমন সেটা জানতে চাই, তার আচার আচরণ কেমন, তার বৈশিষ্ট্যটা কেমন। যেমন উদাহরণ দেখো, ড্যাশ মাদার্স লাভ ড্যাশ, মায়ের ভালোবাসা কেমন, তাই তো। এইখানে তুমি যদি ভুল করে হোয়াট ডাজ লুক লাইক দাও, তাহলে অর্থটা কী হবে, মায়ের ভালোবাসা দেখতে কেমন, এটা কি হয়, মায়ের ভালোবাসাকে দেখা যায় না। তারপর দেখো ড্যাশ ইউ নিউ বস ড্যাশ, তুমি চাকরি করো, তোমার নতুন একটা বস এসেছে, আচ্ছা সেই বসটা কেমন, আগের মতো রাগান্বিত নাকি আরও ভালো, এই আমরা কিন্তু এই প্রকৃতি জানতে চাই, তার আচার আচরণ জানতে চাই। তাহলে যখন ডাবল গ্যাপ থাকবে এবং সেটা দ্বারা আচার আচরণ জানতে চাইবে, তখন আমরা দেব হোয়াটস লাইক। আর যখন দেখতে কেমন, কোনো কিছু দেখতে কেমন জানতে চাইবে, তখন দেব হলো হোয়াট ডাজ লুক লাইক। ওকে, নাম্বার 6 দেখো একই ক্যাটাগরি, এটা হলো হোয়াটস ইট লাইক, এটা কিন্তু ডাবল অপশন না, এটা কিন্তু ডাবল গ্যাপও থাকবে না। হোয়াটস ডট ডট হোয়াটস ইট লাইক মানে হলো কেমন লাগে, কোনো কিছুর অনুভূতি মানে শেয়ার করা। হোয়াটস ইট লাইক, কেমন লাগে জিনিসটা, এটা কখন হবে, খুব সহজ। দেখো গ্যাপের পরে ভার্বের সাথে আইনজি থাকবে, বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। যেমন দেখো ড্যাশ সুইমিং ইন আ রিভার, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, এখানে কি বসবে, হোয়াটস ইট লাইক। আবার দেখো নাম্বার 7 একই রকমের, উড ইউ মাইন্ড, গ্যাপের পরে ভার্বের সাথে আইনজি, বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো হোয়াটস ইট লাইক এবং উড ইউ মাইন্ড কখন বসবে, যখন দেখবো গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি এবং লাস্টে হলো জিজ্ঞাসা চিহ্ন। এখন আমরা কখন কোনটা দেব, সাধারণত পরীক্ষায় যে কোনো একটা আসে, পরীক্ষায় হোয়াটস ইট লাইক আসে অথবা উড ইউ মাইন্ড আসে। তুমি বোর্ডগুলো প্র্যাকটিস করে দেখো, উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক দুটো একসাথে আসে না। তারপরেও যদি আসে, মনে করো পরীক্ষায় 2টা অপশন আছে এরকম, ড্যাশ ভার্বের সাথে আইএনজি, ড্যাশ ভার্বের সাথে আইএনজি, তাহলে আমি কোনটায় হোয়াটস ইট লাইক দেবো আর কোনটায় আমি উড ইউ মাইন্ড দেবো। এবার দেখো হোয়াটস ইট লাইক কখন বসে, হোয়াটস ইট লাইক মানে কোনো কিছু কেমন লাগে, মানে আমার এই এক্সপিরিয়েন্সটা নাই, আমি কখনো এটা দেখি নাই, শুনি নাই, এটা কেমন লাগে। আর উড ইউ মাইন্ড হলো কাউকে অনুরোধ করা বোঝায়, যে
কাউকে তুমি বললে ওপেনিং দ্য উইন্ডো, ওপেনিং দ্য ডোর, ক্লোজিং দ্য ডোর, সুইচিং অন দ্য ফ্যান, মানে কোনো কাজ করার জন্য আমরা প্লিজ দ্বারা যে অনুরোধ করা বোঝাই না, ওই অনুরোধ করা বাক্য সেখানে শুধু ভার্বের সাথে আইএনজি থাকবে, তখন আমরা দেব উড ইউ মাইন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো হোয়াটস ইট লাইক গ্যাপের উপরে আইএনজি থাকবে, উড ইউ মাইন্ডও ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, ঠিক আছে। তো এরপরে চলে আসছে 8 নম্বর আর 9 নম্বর, এই দুইটা আমরা একসাথে শিখব, কারণ এই দুটো নিয়ম হল একই টাইপের। কি দেখো, ইট এবং দেয়ার দুইটাই হলো সাবজেক্টে বসে। দেখো সাবজেক্টে গ্যাপ থাকে, এখানেও দেখো সাবজেক্টে গ্যাপ থাকে। তাহলে দুইটা বাক্য এমন দেখবো যে সাবজেক্টে গ্যাপ আছে, আমাদের পরীক্ষায় ইটও আসে, দেয়ারও আসে। আগে মানে এক্সাম্পলটা দেখো, ড্যাশ ইজ ভেরি হট টুডে, সাবজেক্টে গ্যাপ, এই যে পরে ভার্ব আছে, তাই না। এখানে দেখো ড্যাশ মে রেইন হেভিলি, ঠিক আছে, এই যে ভার্ব আছে, এর আগে সাবজেক্ট নাই, এই যে ভার্ব আছে, এর আগে সাবজেক্ট নাই, তাই না। তাহলে সাবজেক্টে গ্যাপ। দেয়ারের বাক্য দেখো, ড্যাশ ওয়াজ, ওয়াজ হলো ভার্ব, এর আগে সাবজেক্ট নাই, বা ড্যাশ ওয়াজ হলো ভার্ব, এর আগে সাবজেক্ট নাই, ঠিক আছে না। তো যখন দেখব এই যে সাবজেক্টে গ্যাপ থাকে, সেই দুটো বাক্যে আমাদের হয় ইট বসবে, না হলে দেয়ার বসবে, ইট না হলে দেয়ার। এখন তোমার প্রশ্ন, স্যার যে ইট কখন দেব আর দেয়ার কখন দেব, এই দুটোর পার্থক্য আমরা একটু বুঝি। পরীক্ষায় সলভ করার সময় এই দুটো একসাথে করবা, যেই দুইটা বাক্যে সাবজেক্টে গ্যাপ আছে সেই দুটো একসাথে করব, ঠিক আছে। দুটো বাক্যের দিকে তাকাবা, কি বলেছি দেখো, ইট মানে তো এটা, আর দেয়ার মানে সেখানে, কোনো জায়গায় নির্দেশ করে। টেকনিকটা দেখো, কোথাও কোনো কিছু আছে, ছিল বা নেই, এইটা যদি বোঝায়, আছে ছিল নেই এটা যদি বোঝায়, তাহলে সেই বাক্যের সাবজেক্টে দেয়ার বসবে, আর অন্যটা যেটা সেটা কি বসবে, ইট বসবে, ঠিক আছে না। উদাহরণ দেখো, ড্যাশ ওয়াজ নো মডার্ন আর্টিস্ট ইন আওয়ার কান্ট্রি অ্যাট দ্য টাইম, ওই সময় আমাদের দেশে কোনো আধুনিক শিল্পী ছিল না, মানে যে না থাকা, আছে, ছিল, এইগুলো যে বোঝাবে যে বাক্যে, সেই বাক্যে সাবজেক্টে দেয়ার বসবে। আবার এটা দেখি, এই যে 2 নম্বরটা দেখো, ড্যাশ ওয়াজ নোবডি ইন দ্য হাউস, এই বাড়িতে কেউ ছিল না। তার মানে কোনো বাক্যে যদি আছে, ছিল, নেই, দেয়ার লিভ দ্য কিং ইন স্কটল্যান্ড একটা রাজা বাস করতো, মানে একটা রাজা ছিল, এরকম আছে, ছিল, নেই বোঝাইলে সাবজেক্টে দেয়ার বসবে, অন্যটাই ইট বসবে। দেয়ারের আরও একটা কথা বলা যায়, সাধারণত ওই বাক্যের শেষে স্থান থাকে, হ্যাঁ, যেমন দেখো ইন আওয়ার কান্ট্রি, ইন দ্য হাউস, সব বাক্যে থাকে না, কিন্তু মোস্ট অফ দ্য বাক্যে দেখবো শেষে কি থাকে, স্থান থাকে। তাহলে আমি আবারও বলছি, দেয়ার বসবে সেইখানে যে বাক্য দ্বারা কোথাও কোনো কিছু আছে, ছিল, নেই বোঝাবে, সেখানে দেয়ার বসবে, এবং এই বাক্যের শেষে সাধারণত স্থানের উল্লেখ থাকে, আর বাকি যে সেন্টেন্সটা থাকবে সেখানে ইট বসবে। এরপরে আমরা চলে আসব আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম, 10 নম্বর এবং 11 নম্বর। অধিকাংশ স্টুডেন্টের এই নিয়মটা কিন্তু ভুল হয়। কি দেখো, হ্যাড বেটার মানে উচিত, আর হলো হ্যাভ টু মানে হলো বাধ্য। হ্যাভ টু না দিয়ে মাঝে মাঝে হ্যাজ টু বা হ্যাড টু আসতে পারে, বাট নিয়মটা একই। কোথায় দেখো, খেয়াল করো যে হ্যাড বেটার আর হ্যাভ টু কোথায় বসবে, এই যে সাবজেক্ট ও ভার্বের মাঝখানে গ্যাপ থাকবে, সাবজেক্ট ও ভার্বের মাঝখানে গ্যাপ থাকবে, ঠিক আছে। এই দেখো, ইউ সাবজেক্ট, পরে হলো টেক রেস্ট, এটা হলো ভার্ব আছে, তাই না। শি সাবজেক্ট, স্টাডি হলো ভার্ব, তাই না। এই সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে গ্যাপ থাকবে, এই বাক্যে আমাদের হ্যাড বেটার অথবা হ্যাভ টু বসবে। এই নিয়মটা করার সময় তোমার অর্থটা একটু বুঝতে হবে, অর্থটা। লাইন টু মানে পুরোপুরি বুঝতে হবে না, একটু বুঝলেই হবে। দেখো, কখন হ্যাড বেটার দেবো, কখন হ্যাভ টু দেবো, এই ধরনের দুইটা যখন বাক্য পাবো, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে গ্যাপ আছে, এই দুটো মার্কিং করে রাখবা, রেখে বাকি সবগুলো অ্যান্সার করবা, করে এসে লাস্টে এই দুটো তুমি সলভ করবা। কি সলভ করবা, এবার এই দুটো বাক্য পড়ে দেখবা কার গুরুত্বটা বেশি। যার গুরুত্ব বেশি সেখানে বলবে হ্যাভ টু, যার গুরুত্ব কম সেখানে বলবে হ্যাড বেটার। মানে কি, দেখো হ্যাড বেটার কোন বাক্যে বসে, এখানে বলছে ওইখানে যে কাজটা দেওয়া থাকবে সেই কাজ করাটা ভালো, না করলে খুব বেশি সমস্যা নাই। যেমন দেখো, ইউ লুক এক্সস্টেড, তোমাকে খুব বিষণ্ণ মানে ক্লান্ত দেখাচ্ছে। ইউ ড্যাশ টেক রেস্ট ফর এ হোয়াইল, তোমার কিছু সময় বিশ্রাম নেওয়া উচিত, মানে বিশ্রাম নেওয়াটা ভালো, না নিলে কি খুব সমস্যা হয়ে যাবে, না। দ্য স্কাই ইজ গেটিং ডার্ক,
আকাশটা মেঘে ঢেকে যাচ্ছে। নাহিয়ান ডেশ ক্যারি অ্যান আমব্রেলা, নাহিয়ানের একটা ছাতা নেওয়া উচিত, এখানে হ্যাড বেটার হবে। আচ্ছা, বৃষ্টি তো পড়ছে না, আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টিতে নাও হতে পারে, তার মানে কি সতর্কতামূলক ছাতা নেওয়াটা ভালো, না নিলে কিন্তু খুব বেশি সমস্যা নাই। ঠিক আছে, পরে দেখো আরও বলেছি, যেসব বাক্য দ্বারা সতর্কতা বোঝায়, উপদেশ বোঝায়, পরামর্শ বোঝায়, সেইখানে আমাদের হ্যাড বেটার বসে। আমরা মনে হয় হ্যাড বেটারটা বুঝেছি। আর হ্যাভ টু কোথায় বসে দেখো, যেই কাজটা থাকবে ওই কাজটা করাটা জরুরি বা বাধ্যতামূলক, না করলে সমস্যা হতে পারে। বিশেষ করে যখন কোনো নিয়মের কথা উল্লেখ থাকবে, দায়িত্ব বা কর্তব্য বোঝাবে, সেখানে হ্যাভ টু বসে। মানে নিয়মকে, যেটা নিয়ম সেটা তোমাকে মেনেই চলতে হবে, যেটা দায়িত্ব সেটা করতেই হবে, যেটা কর্তব্য সেটা করতেই হবে। আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি, যেমন হ্যাড বেটারের উদাহরণ দিয়েছি যে না করলে সমস্যা ছিল না। এর হ্যাভ টুর উদাহরণ দেখো, রানী ইজ অ্যান এক্সামিনে, রানী হলো একজন পরীক্ষার্থী। তো যেহেতু সে পরীক্ষার্থী, মনে করো তুমি এইচএসসি পরীক্ষার্থী, তাহলে শি ড্যাশ স্টাডি এ লট টু মেক আ গুড রেজাল্ট, গুড রেজাল্ট করার জন্য তার পড়া উচিত নাকি পড়তেই হবে। পড়ালেখাটা তো আর কি না যে পড়াটা উচিত, না পড়লেও রেজাল্ট হয়ে যাবে, বিষয়টা এমন না, তোমাকে পড়তেই হবে বাধ্য, এইটাই নিয়ম, তাই না? ভালো রেজাল্ট করার নিয়মটা কি, পড়তে হবে। এই যে নিয়ম, দায়িত্ব, কর্তব্য, এটা বোঝালে সেখানে কি বসবে, হ্যাভ টু। তারপর দেখো, অল প্যাসেঞ্জার্স ড্যাশ ফিল ইন অ্যান ইমিগ্রেশন ফর্ম অন অ্যারাইভাল, যে কেউ যখন বিমান থেকে কোনো দেশে আসে, এয়ারপোর্ট ছাড়ার আগে তাকে ইমিগ্রেশন একটা ফর্ম পূরণ করতে হয়, এটা কিন্তু নিয়ম, করতেই হবে, না করলে কিন্তু তোমাকে বের হতে দেবে না, এটা তোমার মামা বাড়ির আবদার না যে আমার ইচ্ছা হলো না পূরণ করলাম না, করতেই হবে। তাহলে এইখানে বসবে বলে হ্যাভ টু। ঠিক আছে, আমরা মনে হয় কিছুটা বুঝতে পেরেছি, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপর আসে দেখো অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র। এই অ্যাজ সুন অ্যাজের নিয়ম কিন্তু আমরা কমপ্লিটিং সেন্টেন্সেও শিখবো, রাইট ফর্ম ভার্বেও শিখবো, তো একেবারে শিখে ফেলি। অ্যাজ সুন অ্যাজ বসে মূলত দুটি যখন ক্লজ থাকবে, দুইটা ক্লজেই ভি টু। যেমন দেখো, উই ইনফর্মড দ্য পুলিশ, একটা ক্লজে ভি টু, দ্য ইনসিডেন্ট টুক প্লেস, ভি টু। খেয়াল করছো, অ্যাজ সুন অ্যাজ বসে দুইটা ক্লজ থাকবে, দুইটাই ভি টুতে থাকবে, এইখানে বসবে অ্যাজ সুন অ্যাজ। ঠিক আছে, আবার দেখো অ্যাজ সুন অ্যাজ আগে বসে এই যে ভি টু, মানে দুইটা ক্লজ বাক্যাংশ থাকবে, দুইটাই পাস্ট টেন্সে থাকবে, এর মাঝখানে গ্যাপ হলেও অ্যাজ সুন অ্যাজ, এর প্রথমে গ্যাপ হলেও অ্যাজ সুন অ্যাজ। ঠিক আছে, এই অ্যাজ সুন অ্যাজ আর এক জায়গায় বসতে পারে, সেটা হলো গ্যাপের পরে যদি পসিবল থাকে। তো গ্যাপের পরে পসিবল, তাহলে এই গ্যাপে যদি অ্যাজ সুন অ্যাজ দেই, কী হয়ে যাবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। উদাহরণ দেখো, হিজ মাদার ইজ সিক, তার মা অসুস্থ, হি নিডস টু গো হোম, তার বাড়ি যাওয়া প্রয়োজন, ড্যাশ পসিবল। এই পসিবল থাকলেই আমরা তার আগে কী দিয়ে দেবো, অ্যাজ সুন অ্যাজ দিয়ে দেবো। তাহলে কী হলো, অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে অ্যাজ সুন অ্যাজের কিন্তু দুইটা নিয়ম গেল, যে দুইটা বাক্যাংশই ভি টুতে থাকবে, সেখানে অ্যাজ সুন অ্যাজ, অথবা গ্যাপের পরে পসিবল হলে অ্যাজ সুন অ্যাজ, ঠিক কি না? এবার নাম্বার সি দেখো, ইট ইজ আ কোল্ড ডে। ও, এখানে বলি আবার অ্যাজ সুন অ্যাজের আরেকটা নিয়ম আছে, এটা ইফের মতো নিয়ম। সেটা হলো, একটা বাক্যাংশ যদি প্রেজেন্টে হয়, আরেকটা বাক্যাংশ প্রেজেন্ট বা ফিউচারে হতে পারে, আরেকটা বাক্যাংশ প্রেজেন্ট বা ফিউচারে হইতে পারে, এরকম বাক্য অ্যাজ সুন অ্যাজ বসে। এরকম বাক্য পরীক্ষায় সম্ভবত এ যাবৎকালে একটা কি দুটা কটা এসেছে, খুব বেশি আসে না, আসে হলো ভিটুর নিয়মটা। ঠিক আছে, তোমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলেই বুঝবে, এবং আমি ইনশাল্লাহ 2 দিন পরে এই বোর্ড কোশ্চেনের আর একটা ভিডিও দেবো প্র্যাকটিসের, তোমরা দেখে নিবা। তাহলে দেখো, ইট ইজ আ কোল্ড ডে ড্যাশ দ্য সান রাইজেস, যেই মাত্র সূর্য ওঠে, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স, যে এটাও প্রেজেন্টে, এটাও প্রেজেন্টে। তাহলে অ্যাজ সুন অ্যাজের কিন্তু 3টে নিয়ম দেখলাম। ওকে, এরপর আমরা চলে আসছি অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স। আগেই বলে রাখি, এবার যেগুলো শেখাবো এগুলো কিন্তু পরীক্ষা খুব বেশি আসে না, বাট আসে, মাঝে মাঝে আসে। ঠিক আছে, কিন্তু এতক্ষণ যে 12 পর্যন্ত শেখালাম, এগুলো কিন্তু পরীক্ষা খুবই আসে, তোমরা বোর্ড কোর্সে প্র্যাকটিস করে দেখবো, ওইগুলো খুবই আসে। তো দেখো, অ্যাজ সুন অ্যাজ দো আর সিন্স, এদের নিয়মটা কি জানো? অ্যাজ সুন, অ্যাজ ইফ আর অ্যাজ দো এর মানে হলো যেন, বা এমনভাবে যেন, এমনভাবে যেন। অ্যাজ ইফ অ্যাজ দো মানে হলো যেন বা এমনভাবে যেন। আর সিন্স, সিন্স সাধারণত সময়ের ব্যাপ্তি বোঝায়। ঠিক আছে, তো কখন বসবে দেখো, প্রথম ক্লজে প্রেজেন্ট থাকবে, দ্বিতীয় ক্লজে ভি টু,
এরকম হলে সেখানে অ্যাজ ইফ বসবে, অথবা প্রথম ক্লজে V2 পরের ক্লজে V3। মানে কি, মানে প্রথম ক্লজে V1 পরের ক্লজে V2, প্রথম ক্লজে V1 পরের ক্লজে V2, অথবা ঠিক আছে, আর প্রথম ক্লজে V2 হলে পরের ক্লজে হ্যাড প্লাস V3। এই ফরম্যাট হলে সেখানে অ্যাজ ইফ, অ্যাজ দো বা সিন্স বসে। দেখো হি ওভারলুকস মি, লুকস প্রেজেন্টে আছে, পরে দেখো হি নেভার নিউ পাস্টে আছে, V1 V2 এখানে বসবে অ্যাজ ইফ বা অ্যাজ দো, যেটা অপশানে থাকবে সেটা বসবে। হি স্পিক্স, স্পিক্স প্রেজেন্টে ড্যাশ হি নিউ এভরিথিং, কী বসবে অ্যাজ ইফ বা অ্যাজ দো বসবে প্রেজেন্টে পাস্টে। দেখো শি অ্যাক্টস, সে এমনভাবে কাজ করছে অ্যাজ ইফ যেন শি ওয়ার এ ম্যাড, সে যেন একটা পাগল, এই যে পাস্টে এই যে প্রেজেন্টে। তাহলে প্রেজেন্ট পাস্ট, পাস্ট পাস্ট পারফেক্ট এই ফরম্যাট হলে সেখানে আমাদের কি বসবে অ্যাজ ইফ, অ্যাজ দো বা সিন্স, আমাদের অপশনে যেটা থাকবে সেটা বসে যাবে। এই নিয়মটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর আসছে 14 নম্বর নিয়ম, ইউজ টু, অভ্যস্ত। ইউজ টু মানে হলো অভ্যস্ত, অতীতে কোনো কাজে অভ্যস্ত থাকা বোঝায়। এটাও হলো আমাদের সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে গ্যাপ থাকবে, কিন্তু এটা দ্বারা অতীতকে ইন্ডিকেট করবে। এই দেখো এখানে চাইল্ডহুডের কথা লেখা আছে। ইউজ টু মানে সাধারণত অতীতকালে কোনো কাজে আমরা যে অভ্যস্ত ছিলাম, অতীতকালে এই কাজগুলো করতাম, এইটা বোঝাইতে আমাদের বসে হলো ইউজ টু। ঠিক আছে, দেখো উই ড্যাশ সুইম ইন দ্য রিভার ইন আওয়ার চাইল্ডহুড। এখন তো চাইল্ডহুড নাই, এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তো বলছে আমাদের শৈশবকালে আমরা নদীতে সাঁতার কাটতাম, এটা অভ্যস্ত ছিলাম। এখানে বলবে ইউজ টু। ইউজ টুর আর একটা নিয়ম আছে, সেটা হলো বি ইউজ টু। এটা হলে গ্যাপের পরে আবার ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। যেমন দেখো শি ইজ ইউজ টু লিভিং অ্যালোন, সে একাকী বাস করতে অভ্যস্ত। ঠিক আছে, আচ্ছা কম আসে, একবারই আসছিল সিলেট বোর্ড 19-এ। পরে 15 নম্বর দেখো হোয়াট ইফ। হোয়াট ইফ মানে কি হবে যদি বা কি হতো যদি। এটা খুবই সহজ একটা নিয়ম, পুরা একটা বাক্য থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট যা যা লাগে সব মনে করা আছে, হুদায় লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন, লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন। এই বাক্যের সাবজেক্টে বলবে হোয়াট ইফ। যেমন উদাহরণ দেখো ড্যাশ এজ ইউ সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট যা সব আছে, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এখানে কি বলবে হোয়াট ইফ। তার মানে কি হতো যদি তুমি বাইক চালাচ্ছিলে এবং তোমার একটা অ্যাক্সিডেন্ট হতো। ঠিক আছে, তারপরে নাম্বার 16 দেখো লেস্ট। এটা কমপ্লিটিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ একটা নিয়ম, এখন শিখে রাখো, কমপ্লিটিংয়ে কাজে লাগবে ইনশাল্লাহ। তো লেস্ট মানে হলো তা না হলে, খুব কম আসে, এখন যেগুলো শেখাচ্ছে এগুলো পরীক্ষায় খুব কম আসে, বাট আসে। লেস্টের নিয়ম কি, সাবজেক্টের পরে শুড বা মাইট থাকে। যখনই দেখবো সাবজেক্টে পরে এই শুড বা মাইট থাকে, তখন আমরা কী দেবো এখানে লেস্ট দেবো। দেখো হি ওয়াক ফাস্ট, সে দ্রুত হেঁটেছিল, লেস্ট হি মাইট বি কট, তা নাহলে সে ধরা পড়ে যেত। একইভাবে দেখো সো দ্যাট। সো দ্যাট মানে হলো যাতে। সো দ্যাট কখন হবে, যখন সাবজেক্টে পরে ক্যান বা কুড থাকবে। তাহলে সাবজেক্টে পরে শুড বা মাইট হলে লেস্ট, আর সাবজেক্টে পরে ক্যান বা কুড হলে আমরা দেবো হলো সো দ্যাট। ঠিক আছে, এই যে আই স্টাডিড হার্ড, আমি কঠোরভাবে পড়াশোনা করেছিলাম, সো দ্যাট আই কুড, এই সাবজেক্টের পরে কুড আছে, দেখেছো, সাবজেক্টের পরে ক্যান বা কুড হলে আমরা কী দেবো সো দ্যাট। 18 নম্বর নিয়ম, এটা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হলো ইট ইজ হাই টাইম, ইট ইজ দ্য টাইম, আরও আছে ইট ইজ টাইম, ইট ইজ দ্য টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। ঠিক আছে, তো ইট ইজ হাই টাইম বা টাইম যাই হোক না কেন, এর অর্থ হলো এটাই উপযুক্ত সময়। কখন বসবে, বাক্যের প্রথমে গ্যাপ থাকবে, সাবজেক্টে পরে V2 থাকবে। এই যে যেমন দেখো ড্যাশ উই স্টপড কারাপশন, এই যে ড্যাশ বাক্যের প্রথমে গ্যাপ, এবং দেখো উই স্টপড কারাপশন V2 ড্যাশ ইউ স্টার্টেড টু রিড অ্যাটেন্টিভলি, সাবজেক্ট V2। এই জায়গায় বসবে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় দুর্নীতি থামানোর, এটাই উপযুক্ত সময় তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো বা করার। ওকে, তাহলে সাবজেক্টে মানে বাক্যের প্রথমেই গ্যাপ, পরে সাবজেক্টে পরে V2। 19 নম্বরে চলে আসছে আমরা, এটা হলো নো সোনার হ্যাড। নো সোনার হ্যাড মানে হলো যেই না মাত্র। নো সোনার হ্যাড কখন বসবে, দেখো প্রথম ক্লজে V3 থাকবে,
এবং দ্বিতীয় ক্লজে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, ঠিক আছে। এবং ক্লজ দুটির মাঝখানে দেন থাকবে। এই যে দেখো ক্লজ দুটির মাঝখানে দেন, প্রথম ক্লজে V3, পরের ক্লজে V2, এইখানে বসবে নো সোনার হ্যাড। আমরা একদম 1 নম্বর নিয়মে কিন্তু দেখেছিলাম বাক্যে দেন থাকলে আমরা উড রেদার দিচ্ছিলাম, তাই না? তো ওইখানে কিন্তু বাক্যের ভিতরেই গ্যাপ ছিল, সাবজেক্টের পরেই গ্যাপ, এবং দুটি কাজের মধ্যে দেন ছিল। আর এখন দেখো দুটি বাক্যাংশ, হ্যাঁ ঠিক আছে না? এই যে দেখো হি র্যান এও একটা বাক্যাংশ, হি সিন দ্য থিপ একটা বাক্যাংশ, দুটি বাক্যের মাঝখানে দেন। এখন হবে হলো নো সোনার হ্যাড। আর এর প্রথম ক্লজে V3, পরের ক্লজে V2, এই জায়গায় হবে হলো নো সোনার হ্যাড। তো এই পর্যন্ত ছিল আমাদের বেশি গুরুত্ব মানে টুকটাক আসার মতো। এরপরে যেগুলো শেখাবো এগুলো পরীক্ষা আরও কম আসে, মানে খুব কম আসে। তারপর আমরা শিখে রাখি যাতে আমাদের কোনোটা আনকমন না আসে। যেমন ফিল লাইক মানে ইচ্ছুক, এটা হলো সাবজেক্টের পরে গ্যাপ থাকবে এবং পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। সাবজেক্ট গ্যাপ পরে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। আমরা কিন্তু আরেকবার আইএনজি দেখেছিলাম যে অডিও মাইন্ড, হোয়াটস ইট লাইক, সেইখানে কিন্তু বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন ছিল। আমি একটু দেখাই আসি। এই যে দেখো যে হোয়াটস ইট লাইক, আইএনজি গ্যাপের পরে জিজ্ঞাসা চিহ্ন, আইএনজি গ্যাপের পরে জিজ্ঞাসার চিহ্ন, এবং এটা কিন্তু বাক্যের প্রথমে গ্যাপ থাকছিল, ঠিক আছে। আর ফিল লাইক কিন্তু বিষয়টা আলাদা। এটা দেখো সাবজেক্টের পরে গ্যাপ পরে ভার্বের সাথে আইএনজি, তখন হবে হলো ফিল লাইক। আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট দিস ইভিনিং, এই সন্ধ্যায় আমার বাইরে যেতে ইচ্ছা করছে না। এটা পরীক্ষায় একবারই এসেছে। তারপর দেখো এখন যেগুলো শেখাবো এগুলো জাস্ট অর্থটা জেনে রাখবা, দু একটা উদাহরণ জেনে রাখবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ পর্যন্ত, এটা পরীক্ষায় একবারই আসছে এই পর্যন্ত। ইন কেস মানে যদি বা ক্ষেত্রে, ইফ মানে যদি, প্রোভাইডেড মানে যদি, আনলেস মানে যদি না। তো এই অ্যাজ লং অ্যাজ, ইন কেস, ইফ, এদের সবার নিয়ম মোটামুটি একরকমই। কি একটা বাক্য প্রেজেন্টে থাকবে, অপরটা প্রেজেন্ট বা ফিউচারে থাকবে, ঠিক আছে। এই উদাহরণটা দেখো, এই যে দেখো দে উইল কন্টিনিউ ফিউচার, এই যে প্রেজেন্টে। আই উইল সে ফিউচার, আই ডোন্ট সি ইউ প্রেজেন্টে। ইট স্টপস রেইনিং প্রেজেন্টে, আই উইল গো টু ফিউচারে, ঠিক আছে। তো একটা বাক্য প্রেজেন্টে আর একটা বাক্য প্রেজেন্ট বা ফিউচারে হবে, এবং সেখানে যদি বা যদি না, যতক্ষণ, এই অর্থগুলো বোঝাবে। এইগুলো বোর্ড পরীক্ষায় এ যাবৎ 1 থেকে 2 বার করে এসেছে, ঠিক আছে। এগুলো অর্থটা জেনে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। তো উদাহরণটা দেখো, দে উইল কন্টিনিউ টু সাফার, তারা ভুগতে থাকবে, ড্যাশ দে আর নট এডুকেটেড, তারা যতক্ষণ না পর্যন্ত শিক্ষিত হবে তারা ভুগতে থাকবে। এতে যতক্ষণ না পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত, এটা বোঝাইতে অ্যাজ লং এজ বসেছে, ঠিক আছে। আই উইল সে ইউ গুড বাই নাও, তোমাকে আমি এখন গুড বাই বলবো। ইন কেস যদি, আই ডোন্ট সি ইউ এগেন, যদি তোমার সাথে আমার আর দেখা না হয়, যদি। প্রোভাইডেড দ্যাট মানে যদি, ইট স্টপস রেইনিং, যদি বৃষ্টি থেমে যায়, আই উইল গো টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে যাব, যদি অর্থ বোঝাইতে। আমাদের অপশনে যেটা থাকবে সেটার অর্থ অনুযায়ী আমরা গ্যাপে বসিয়ে দেব। এদের নিয়মটা তো বুঝছোই, একটা প্রেজেন্টে থাকবে আর একটা ফিউচারে। তারপর দেখো ইন অর্ডার টু, এটাও এ যাবৎকাল একবারই এসেছে। ইন অর্ডার টু মানে লক্ষ্যে, এই যে হি ওয়াজ ফ্লাইং হেয়ার অ্যান্ড দেয়ার ড্যাশ ফাইন্ড ওয়াটার, পানি খোঁজার লক্ষ্যেই উড়ে বেড়াচ্ছিল ওই যে থার্স্টি ক্রো, ঠিক আছে। তাহলে কী হবে, ইন অর্ডার টু। আর ইন অর্ডার দ্যাটও আসতে পারে, এটা হলো সো দ্যাটের মতো। আমরা তখন দেখাচ্ছি সো দ্যাট কখন হয়, যখন সাবজেক্টের পরে ক্যান বা কুড বসে তখন সো দ্যাট বসে। সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট একই ধরনের জিনিস। যেমন দেখো তানিশা ওয়েন্ট টু কলেজে গিয়েছিল, ড্যাশ শি কুড লার্ন সামথিং, এই যে সাবজেক্টের পরে কুড আছে। ইন অর্ডার দ্যাট অপশানে যদি ইন অর্ডার দ্যাট থাকে ইন অর্ডার দ্যাট, সো দ্যাট থাকলে সো দ্যাট, সাবজেক্টের পরে ক্যান বা কুড হলে কেমন। তারপরে দেখো হোয়েন এভার মানে যখনই হোক, এটাও একবারই এসেছে পরীক্ষায়। এগুলো জাস্ট অর্থ জানলেই হয়ে যাবে ইনশাল্লাহ। হোয়েন এভার মানে যখনই হোক। হোয়েন এভার আই গো টু ঢাকা, আই মিট হিম, যখন আমি ঢাকায় যাই আমি তার সাথে দেখা করি, ঠিক আছে। তারপর দেখো অ্যাজ ফার অ্যাজ, যতদূর বা যতটা। অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতটুকু জানি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ ব্যক্তি। এটাও এ যাবৎকাল বোর্ডে একবারই এসেছে। এখন যা দেখবা সবগুলো বোর্ডে একবার করে এসেছে, ঠিক আছে। তারপর নট অনলি বাট অলসো, মানে শুধু যে এটা তাই নয় বরং ওইটাও, মানে ডাবল গ্যাপ থাকবে এবং দুটা গ্যাপ থাকবে। দেখো
হি ওয়াজ নট অনলি আ পোয়েট বাট অলসো ড্রামাটিস্ট। সে যে শুধু একজন কবি ছিল তাই না, বরং একজন নাট্যকারও ছিল। নট অনলি বাট অলসো, শুধু যে এইটা তা না, বরং ওইটাও, এটাও একবারই এসেছে। তারপর 26 নম্বর, ব্লো অনস ওন ট্রাম্পেট, একবারই এসেছে সিলেট বোর্ড 19-এ। সিলেট বোর্ড 19-এ প্রশ্নটা একটু কঠিন হয়েছিল, তোমরা দেখে আসতে পারো ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের। তো ব্লো ওয়ান্স ওয়ান ট্রাম্পেট মানে নিজের ঢোল নিজে পেটানো। আই নো ইউ ওয়েল, আমি তোমাকে খুব ভালোভাবে চিনি। ইউ নিড নট ব্লো ইউর ওন ট্রাম্পেট, তোমার নিজের ঢোল নিজে পেটানোর দরকার নেই। নিড নট হ্যাভ মানে না করলেও হতো, এটাও একবারই এসেছে। দ্য ট্রেন ওয়াজ লেট, ট্রেনটা এমনিতে দেরি করেছে। উই নিড নট হ্যাভ হারিড, আমাদের এত তাড়াহুড়া করার দরকার ছিল না। নিড নট হ্যাভ মানে না করলেও হতো। অ্যাজ ফাস্ট অ্যাজ মানে যত দ্রুত, এটা আমার অর্থ লিখে নাই। দেখো, আই ক্যান নট রান, আমি দৌড়াইতে পারি না। অ্যাজ ফাস্ট অ্যাজ আ সীতা, একটা সীতাবাগের মতো দ্রুত দৌড়াইতে পারি না। এটা হলো তোমার পজিটিভ ডিগ্রি, তোমরা যারা ডিগ্রি সেন্স শিখেছো এসএসসিতে, ইন্টারেও আছে তোমাদের ট্রান্সফরমেশনে। তো অ্যাজ ফাস্ট অ্যাজ। তারপর 29 নম্বর দেখো, এটাও একবারে আসছে পরীক্ষায়। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাও। এটা হলো পুরা বাক্যর শেষে জিজ্ঞাসার চিহ্ন, দেখছো, পুরা বাক্য তার একটা জিজ্ঞাসার চিহ্ন। আর উই লেজি মানে তুমি কি বলতে চাও, আমরা কি অলস, এই যে বাক্যের শেষে জিজ্ঞাসার চিহ্ন। হোয়াট ডু ইউ মিন। বাট ফর, এটাও একবারই এসেছে। বাট ফর মানে যদি না হতো, কোনো কিছু যদি না হতো, যদি না আসতে। দেখো, বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন আই উড হ্যাভ বিন অ্যাসল্টেড বাই দেম, যদি তুমি সময় মতো না আসতে আমি তাদের কাছে অপদস্থ হতাম। ওই যে সিনেমার তোমরা ডায়লগ জানো, নায়িকারা যখন হিরো নায়িকাকে বাঁচায় ভিলেনদের হাত থেকে, তখন বলে, ইস আপনি যদি সময় মতো না আসতেন তাহলে আজকে কী যে হতো। ওই যে যদি না হতো, যদি কোনো কিছু না হতো, এইটা বোঝাতে বাট ফর বসে, ঠিক আছে। লাস্ট ওয়ান আমরা শিখবো হাউ টু। হাউ টু মানে কীভাবে। দে ডোন্ট নো হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হয় তারা জানে না। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মোটামুটি যদি এই 19-20 পর্যন্ত পড়ো, আশা করি পরীক্ষায় সব কমন পাবে। যারা একটু দুর্বল টাইপের তারা 15 পর্যন্ত পড়বে, ইনশাল্লাহ ম্যাক্সিমামই কমন পেয়ে যাবে। 2-1টা যদি না আসে, দেখো মনে করো তুমি এই 15 পর্যন্ত পড়েছো, পরীক্ষা তোমার 7টা থেকে 8টা, সরি 8টা বা 9টা কমন আসছে, একটা মনে করো কমন আসে নাই, তাহলে ওই 9টা তুমি এই নিয়ম অনুযায়ী বসিয়ে দিবা। আর যেই একটা কমন আসে নাই, একটা গ্যাপ বাকি থেকে যাবে, ওই একটা বসায় দিবা। আমার কথা বুঝছো তো মনে হয়। আমরা প্রথম 15টা পড়লেই আশা করি 10টাই কমন পাবো। আর যদি প্রশ্ন একটু কঠিন হয়, অথবা একটা সর্বোচ্চ 2টা আনকমন আসতে পারে। আর এই সবগুলো পড়লে ইনশাল্লাহ সবগুলোই কমন পাবে। তো সবার জন্য শুভকামনা রেখে আজকে শেষ করছি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।